এই ভদ্র ছেলে, এদিকে আয়। কিরে, তোকে কয়বার ডাক দিলাম? এইদিকে আসতে বলছিলাম না? এদিকে আয়। সাগর আশেপাশে তাকিয়ে দেখে কয়েকজন মেয়ে বসে আছে গাছতলায়, কিন্তু তাকে ডাকতেছে নাকি অন্য কাউকে ডাকতেছে এটা সে শিওর না। সাগর আবারও হাঁটা দিল সামনের দিকে। এমন সময় নীলা চলে আসলো সাগরের সামনে। সাগরের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, কিরে, তোকে কতবার ডাক দিলাম? তুই কি কানে বয়রা নাকি কম শুনিস? কম শুনলে বল, প্রিন্সিপাল স্যারকে বলে তোকে কিছু টাকার ব্যবস্থা করে দিবনে, যাতে চিকিৎসা করাতে পারিস। মেয়েটার কথা শুনে সাগর কিছুটা ভয় পেয়ে গেল, কারণ সে এই ঢাকা শহরে প্রথম এসেছে, আগে কখনো আসেনি এবং ভার্সিটিতেও নতুন ভর্তি হয়েছে। সাগরকে ভয় পেতে দেখে নীলা আবারও বলতে লাগলো, কিরে, ভয় পাচ্ছিস আমাকে? হ্যাঁ, এইভাবে ভয় পাবি? তোর মতো ছেলেই দরকার। আমাকে ভয় না পেলে চলবে নাকি? কোথা থেকে এসেছিস আর এখানে কবে ভর্তি হয়েছিস? আপু, আমি এখানে গতকালকে ভর্তি হয়েছি। গতকালকে আসতে পারি নাই, কারণ গ্রামে গিয়েছিলাম সকল কিছু নিয়ে আসার জন্য। আজকে একেবারে চলে এসেছি, হোস্টেলে থাকবো। তার মানে তুই গ্রামের খ্যাত। হো, আই সি। তোর পোশাক আশাক তো দেখি গ্রামের মতোই, আদিম যুগের পোশাক আশাক পরে এসেছিস। কানে ধর বলতেছি। কেন আপু, আমি কানে ধরবো কেন? আমি তো আপনাকে কিছু করি নাই যে আপনি আমাকে বলবেন কানে ধরার জন্য। এই কলেজটা হচ্ছে আমার, এখানে আমি যা বলবো তাই হয়, তুই দেখবি। ওই পাভেল, এক জায়গায় সোজা হয়ে দাঁড়িয়ে কান ধরে উঠবোস কর তো 10 বার। নীলার মুখে এই কথা শুনে ছেলেটা কানে ধরে উঠবাস করতে লাগলো। এটা দেখে সাগর আরও ভয় পেয়ে গেল। এদিকে নীলা সাগরের চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো, তোর চোখে সত্যি বলতে ভয় লুকিয়ে আছে। কানে ধরে উঠবোস করবি নাকি আমি কিছু ব্যবস্থা করব তোর জন্য? না আপু, আমি কানে ধরে উঠবোস করতেছি, প্লিজ আমাকে কিছু করবেন না। এই বলে সাগর কানে ধরে উঠবস করতে লাগলো। এদিকে নীলা বসে আছে গাছতলায়। এমন সময় কলেজের প্রিন্সিপাল স্যার প্রবেশ করলো কলেজের ভিতর। সাগরকে কানে ধরে উঠবস করতে দেখে বলতে লাগলো, এই ছেলে, এভাবে কান ধরে উঠবোস করতেছো কেন? তোমাকে কে বলেছে কান ধরে উঠবোস করার জন্য? সাগর গাছতলায় তাকিয়ে দেখে কেউ নেই। সাগর প্রিন্সিপাল স্যারকে তোতলাতে তোতলাতে বলতে লাগলো, স্যার, এইখানে কয়েকটা মেয়ে বসেছিল। ওই মেয়েগুলো আমাকে কানে ধরে উঠবোস করতে বলেছে। আমি উঠবোস করছিলাম না দেখি অন্য একটা ছেলেকে বলেছে উঠবোস করার জন্য। ওই ছেলেটা ভয় পেয়ে উঠবোস করেছে, তাই আমিও উঠবোস করছিলাম। বুঝতে পারছি এটা কার কাজ। তুমি ক্লাসে যাও। আর তোমাকে দেখে তো মনে হচ্ছে নতুন এসেছো। তোমার নাম কি? স্যার, আমার নাম সাগর। গতকালকে ভর্তি হয়ে গেছি এখান থেকে। আপনি তো আমাকে দেখেছেন। আচ্ছা, তুমি সেই সাগর। আসলে কলেজের কাজ করতে করতে মাথা আউলা জাউলা হয়ে যায়, কখন কাকে কি বলেই বসে তা নিজেও জানি না। আচ্ছা, তুমি ক্লাসে যাও, আমি একটু পরে সে সবার সাথে পরিচয় করিয়ে দিব তোমাকে। আর যে মেয়েটাকে তোমাকে বলেছে কান ধরে উঠবোস করার জন্য, ওই মেয়েটার কাছ থেকে দূরে দূরে থাকবে, না হলে তোমাকে ভয় দেখাবে সব সময়। ঠিক আছে স্যার, আমি ওই মেয়েটার কাছ থেকে সবসময় দূরে দূরেই থাকবো। এই বলে সাগর ওইখান থেকে চলে আসলো ক্লাসরুমের ভেতরে। সাগরকে দেখে কয়েকটা মেয়ে সাগরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এটা দেখে সাগর কিছুটা ভয় পেয়ে গেল আর মনে মনে বলতে লাগলো, আমাকে মনে হয় জোকারের মতো লাগতেছে, এর জন্য ওরা এইভাবে তাকিয়ে আছে। আমি একেবারে পিছনের সিটে গিয়ে বসে পড়ি, যাতে কেউ আমাকে কিছু না বলতে পারে। এইসব ভাবতে ভাবতে সাগর একবারে চলে আসলো পেছনের সিটে। সাগর সিটে বসে পড়তেই কয়েকটা মেয়ে চলে আসলো সাগরের কাছে আর বলতে লাগলো, কিরে, তোর মাথার চুলগুলো তেল দেওয়া কেন? মনে হচ্ছে তেলের গোডাউন থেকে তোর মাথা চুবিয়ে এনেছিস। আরে কি আদিম যুগের পোশাক পরে এসেছিস? এখনকার যুগে এসব চলে নাকি? আরে পিয়া, এই ছেলেটা কে? কি বলতেছিস? মনে হচ্ছে গ্রামের ক্ষেত দেখতেছিস না? পোশাক আশাক একবার জুতার দিকে তাকিয়ে দেখ। কলেজে স্যান্ডেল পরে চলে এসেছে,
মনে হচ্ছে ওয়াশরুমের স্যান্ডেল। কিরে, তোর স্যান্ডেলের চাইতে তো আমাদের ওয়াশরুমের স্যান্ডেল আরও অনেক সুন্দর। লাগলে বলিস, এনে দিব নে। সাগর চুপচাপ বসে আছে, কোনো কথাই বলছে না, কারণ সে জানে এখানে কোনো কথা বললে তার উপর অত্যাচার হতে পারে। গ্রাম থেকে আসার সময় বড় ভাইয়েরা বলে দিয়েছে তাকে। সাগর কোনো কথা বলতেছে না দেখে প্রিয়া ঠাস করে চড় মারল সাগরের গালে, আর বলতে লাগলো, কি রে, কথা বলতেছিস না কেন? তুই কি বোবা নাকি কথা বলতে পারিস না? আপু, আমি কথা বলতে পারি। আসলে আমি এখানে নতুন তো, গ্রাম থেকে আসার সময় বড় ভাইয়েরা বলে দিয়েছে কলেজে কারোর সাথে না কথা বলার জন্য। এর জন্য আমি আপনাদের সাথে কথা বলতে চাইতেছি না। গ্রামের খ্যাত, তুই আর কি বুঝবি কলেজের মর্ম? থাক, তুই তোর মতো। ভেবেছিলাম তোর সাথে বন্ধুত্ব করব, কিন্তু বন্ধুত্ব না করাটাই বেটার হবে। এই বলে প্রিয়া ওইখান থেকে চলে গেল তার সিটে। বেশ কিছুক্ষণ পর স্যার আসলো। স্যার ক্লাস করাতে লাগলো। প্রায় 20 মিনিট পর প্রিন্সিপাল স্যার এসে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো সাগরকে। সবাই শোনো, ওর নাম হচ্ছে সাগর। সে অন্য একটা কলেজ থেকে টপার হয়ে এই কলেজে এসেছে। তোমরা সবাই সাগরের সাথে ভালো আচরণ করবে, কারণ সেই গ্রাম থেকে এসেছে। তার জন্য তোমরা কিন্তু সাগরকে অবহেলা করবে না, সব সময় সাগরকে সাহায্য করবে। সাগর, তোমার যখন যেটা লাগবে আমাকে বলবে, আমি দিব তোমাকে। সাগর মাথা নাড়ল। এদিকে প্রিন্সিপাল স্যার আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল ওইখান থেকে। বেশ কিছুক্ষণ পর ক্লাস শেষ হতেই প্রিয়া আবার আসলো সাগরের কাছে। সাগরের গালে আরেকটা চড় মেরে বলতে লাগলো, প্রিন্সিপাল স্যার তোর প্রশংসা করছিল, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছিলি। বাহ, ভালো। কলেজে টপার হয়েছিস বলে কি তোকে কিছু করতে পারবো না? অবশ্যই করতে পারবো। আমাদের সামনে তুই পড়লেই বারবার মার খাবি, এটা বলে দিলাম। তোর এই কালো মুখটা আমাদের সামনে আনবি না। এই বলে প্রিয়া তার বান্ধবীদের নিয়ে চলে গেল ওইখান থেকে বাইরে। এদিকে সাগর চুপচাপ বসে রইল তার সিটে। বেশ কয়েকটা ক্লাস শেষ করে সাগর চলে আসলো কলেজের হোস্টেলে। রুমের ভেতর প্রবেশ করতেই সিনিয়রটা বলতে লাগলো, এই সাগর, তুই আমাদের সাথে থাকবি ভালো কথা, রাতে জোরে জোরে পড়বি না, এই বলে দিলাম। আর ফোনে কথা বললে বারান্দায় গিয়ে কথা বলবি। ঠিক আছে ভাইয়া, আপনারা যেটা বলবেন আমি সেটাই করব। এই বলে সাগর তার ব্যাগটা রেখে লুঙ্গিটা নিয়ে চলে গেল ওয়াশরুমে। গোসল শেষ করে বাইরে চলে আসলো। সাগরের বডির দিকে তাকিয়ে আছে সবাই হা করে। সাগরের পেট এবং বডি পুরোটাই 6 প্যাক। এটা দেখে রায়হান বলতে লাগলো, কিরে, তুই জিম করতে নাকি? গ্রামে তোর এরকম 6 প্যাক হলো কিভাবে? আমি গ্রামে জিম করি নাই। আসলে আমাদের অনেক জায়গা সম্পত্তি আছে তো, ধান চাষ হয়, ধান কাটতাম, ধানের বস্তা মাথায় নিয়ে অনেক দূরে দূরে নিয়ে যাইতাম, এর জন্য এরকম হয়েছে। তাই তো বলি, গ্রামের খ্যাত এরকম অবস্থা কেন? তোর এই বডি কাউকে দেখাবি না, কাউকে দেখালে তোর খবর আছে। তাড়াতাড়ি শার্ট বা গেঞ্জি পরে নে। সাগর তাড়াতাড়ি করে তার ব্যাগ থেকে একটা টি শার্ট বের করে পরে নিল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সাগর তার মোবাইলটা নিয়ে চলে আসলো হোটেলে। খাবার খেয়ে বসে আছে বাইরে। এমন সময় তার ফোনে একটা মেসেজ আসলো। মেসেজে লেখা ছিল এমন, You have reached Sagar College. I hope you will complete your mission and then join the army. Yes sir, I will join the army after completing my mission. এই বলে সাগর ফোনটা পকেটে রেখে চলে আসলো আবার রুমের ভিতর। এসে দেখে রায়হান এবং তার বাকি 3 জন ফ্রেন্ড একটা ছোট প্যাকেট থেকে কি যেন নিয়ে খাচ্ছে আর কেমন যেন মাতলামো করছে। সাগরকে দেখে রায়হান বলতে লাগলো, কিরে, এভাবে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে কি দেখছিস আমাদের দিকে? আমরা এসব কোকেন খাচ্ছি, কাউকে বলিস না কিন্তু। না ভাইয়া, আমি আবার কাকে বলতে যাব? আমি তো এখানে কাউকেই চিনি না, আর কাউকে বলার প্রয়োজন মনে করি না। আপনারা আপনার মতো থাকবেন, আমি আমার মতো থাকবো। একদম রাইট কথা বলেছিস তুই। তোর মতো থাকবি, আমরা আমাদের মতো থাকবো। কাউকে কিছু বলতে তোর শাস্তি হবে, এই বলে দিলাম। সাগর চুপচাপ শুয়ে রইল তার বেডে আর তাদের কীর্তিকলাপ দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে দেখার পর হঠাৎ তারা অজ্ঞান হয়ে শুয়ে পড়ল বিছানায়। সাগর আস্তে আস্তে করে উঠে তাদের সামনে গিয়ে দেখতে লাগলো তারা অজ্ঞান হয়েছে নাকি এখনও জ্ঞান আছে। অজ্ঞান হয়ে যাওয়াতে সাগর আস্তে আস্তে করে তাদের ব্যাগ এবং বিভিন্ন জায়গা চেক করতে লাগলো। বেশ কিছু জায়গা চেক করার পর কিছু কোকেন এবং ড্রাগস পেয়ে গেল।
ওইগুলো নিয়ে সাগর চলে আসলো ওয়াশরুমে। সবগুলো ছিঁড়ে ছিঁড়ে ওয়াশরুমের ভেতরে ফেলে দিল, আর ছোট্ট ছোট্ট প্যাকেটগুলো উপরে জানলা দিয়ে ফেলে দিল নিচে, যাতে বুঝতে না পারে রায়হান এবং তার বন্ধুরা। সাগর বিছানায় এসে শুয়ে পড়ল, কারণ সে জানে একটু পর তাদের জ্ঞান ফিরে আসবে। তাদের জ্ঞান ফিরে আসতে সাগর আবারও চুপচাপ দেখতে লাগলো তারা কি করে। বেশ কিছুক্ষণ পর রায়হান নিজেকে ঠিকঠাক করে চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে আসতেই সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে তুই বাইরে যাবি নাকি রুমের ভিতরে থাকবি? তুই তো আবার বাকিটাই চিনিস না, চল আমার সাথে ঘোরাঘুরি করে আসবে কিছুক্ষণ। না ভাইয়া, আমি এখন যাব না। আমি এখন একটু ঘুমাবো, রাতে আবারও পড়বো তো এর জন্য। আরে এখন ঘুরতে হবে না, এখন সন্ধ্যা হয়ে গেছে, রাতে পড়ার সময় পড়ে নিস। ঘোরাঘুরি করলে মন ফ্রেশ থাকবে সব সময় এবং পড়তেও মন বসে। ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন যাওয়ার জন্য, তাহলে চলেন আপনার সাথে কিছুক্ষণ ঘুরে আসি। তবে ভাইয়া, আমার কাছে কিন্তু টাকা বেশি নেই, মাত্র 200 টাকা আছে। আরে তোর টাকা আমি নিব না, তোর টাকা তোর কাছেই রেখে দে। আর আমরা বাইরে যাব না, শুধু ক্যাম্পাসটা একটু ঘুরে দেখব। ঠিক আছে ভাইয়া, চলেন তাহলে যাওয়া যাক এখন। এই বলে সাগর আর রায়হান চলে আসলো বাইরে। সন্ধ্যা 6টা অবধি ঘোরাঘুরি করে আবারও তিনজন চলে আসলো রুমের ভেতরে। এসে দেখে বাকি দুইজনের জ্ঞান ফিরে এসেছে। তাদেরকে দেখে রায়হান বলতে লাগলো, এখন তো উপরে চলে এসেছি সাগর, তুই কি নিচে গিয়ে ওদের দুজনের জন্য তেঁতুলের আচার নিয়ে আসতে পারবি, যেটা প্যাকেটে থাকে 10 টাকা মূল্য? হ্যাঁ ভাইয়া, নিয়ে আসতে পারবো। এই নে, এখানে 30 টাকা আছে, 3টে নিয়ে আসবি। ঠিক আছে ভাইয়া, আমি যাব আর আসবো। এই বলে সাগর চলে আসলো নিচে। দোকান থেকে 3টে আচার নিয়ে যে ওপরে যেতে যাবে, এমন সময় পিছন থেকে কে যেন তার টি শার্টের কলার ধরে টেনে সাগর পেছনে তাকাতে দেখতে পেল নীলা দাঁড়িয়ে আছে। নীলাকে দেখে সাগর কিছুটা ভয় পেয়ে বলতে লাগলো, আপু, আপনি আমার শার্টের কলার ধরে টেনেছেন কেন? আমার শার্টের কলার ছেড়ে দেন প্লিজ, আমি উপরে যাব। ভাইয়ারা অপেক্ষা করতেছে আমার জন্য। আরে উপরে যেতে পারবি একটু পর, আগে আমার সাথে একটু রোম্যান্স কর, এরপরে তোকে যেতে দিব। ছি, আপনি এসব কি বলতেছেন? আমাকে ছেড়ে দেন আপু, আমি আপনার দুইটা পায়ে পড়তেছি। আরে পায়ে পড়তে হবে না, যা, তোকে ছেড়ে দিলাম। কালকে কলেজে গিয়ে সবার প্রথম আমার সাথে দেখা করবি, আর যদি দেখা না করিস তাহলে তোর ক্লাসে গিয়ে কান ধরে উঠবোস করিয়ে আসবো। ঠিক আছে আপু, আপনি আমাকে এখন ছেড়ে দেন। আমি কালকে সকালে আপনার সাথে দেখা করি, এরপর ক্লাসে ঢুকবো। তার আগে আমি ক্লাসে ঢুকবো না। সাগর তাড়াতাড়ি চলে আসলো উপরে। এত দেরিতে আসতে দেখে রায়হান বলতে লাগলো, কিরে তোরা এত দেরি হয়েছে কেন আসতে? ভাইয়া, কলেজের একটা আপু, নাম হচ্ছে ওই নীলা। নীলা মেয়েটা আমার শার্টের কলার টেনে ধরেছিল, কোনো রকমে তার কাছ থেকে ছুটে আসলাম। আচ্ছা, ভালো কাজ করছিস, এদিকে আয়, একটু সামনের দিকে ঘুরে দেখা। সাগরের সামনে দিয়ে ঘুরে তাকাতেই রায়হান সাগরের পকেট থেকে ড্রাগসের প্যাকেটগুলো বের করলো। এটা দেখে সাগর রীতিমতন অবাক হয়ে গেল আর বলতে লাগলো, রায়হান ভাইয়া, এইগুলো আমার পকেটে আসলো কীভাবে? আমার পকেট তো পুরো খালি ছিল। নীল আছে তোর পকেটে, এতগুলো ড্রাগস রেখে দিয়েছি, তুই বুঝতেই পারিস নাই? তোর মতো বলদ আমার মনে হয় না এই দুনিয়াতে আর কেউ আছে। যাকে ভালোই হয়েছে, তোকে দিয়ে পাঠিয়ে দিয়েছি ড্রাগস, ওগুলো আমাদের আর নিচে যেতে হয় নাই। সাগরের প্যাকেট থেকে ড্রাগসগুলো নিয়ে রেখে দিল বালিশের নিচে। এইদিকে সাগর বারবার চিন্তা করছে তার পকেটে ড্রাগস দিল কিভাবে। নীলা তো তার শার্টের কলার চেপে ধরেছিল, পকেটে তো হাত দিইনি। এইসব ভাবতে ভাবতে আর রাত 10টা বেজে গেল। সাগর, রায়হান এবং বাকি দুজন মিলে চলে গেল নিচে খাওয়া দাওয়া করে। রুমে এসে সাগর ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা। সাগর কলেজের গেটের সামনে এসে ভিতরে তাকিয়ে দেখতে লাগলো নীলা আছে নাকি। নীলাকে না দেখতে পেয়ে সাগর তাড়াতাড়ি করে কলেজের মাঠের ওপর দিয়ে যেই তার ক্লাসে যেতে যাবে, এমন সময় নীলা সাগরের সামনে এসে হাজির হলো আর বলতে লাগলো, আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার চান্স খুঁজতেছিস তাই না? বুঝি তো, তোর মতো গ্রামের ছেলে অন্তত আমার কাছ থেকে পালাতে পারবে না। কালকে তোর পকেটে যতগুলো ড্রাগস দিয়েছিলাম সবগুলো দিয়েছিস তো রাসেলের কাছে? আমি তো বুঝতেই পারি নাই
আপনি আমার পকেটে ড্রাগস দিয়েছেন। রায়হান ভাইয়া আমার পকেট থেকে সবগুলো ড্রাগস নিয়ে নিয়েছে। আর আপনি এসব কাজ করেন কেন? এসব কাজ কিন্তু ভালো না। আপনি এসব কাজ ছেড়ে দেন আর আমাকে যেতে দেন, ক্লাস শুরু হয়ে গেছে। আরে বাবা, তুই তো দেখি পড়ালেখার জন্য এখানে এসেছিস। আমি তো ভাবছিলাম তোকে দিয়ে আরও কাজ করাবো, কিন্তু এখন তুই সব কিছু বুঝে গেছিস, তাই তোকে দিয়ে করানো যাবে না। তবে আরেকটা উপায়ে তোকে দিয়ে করাতে পারি কাজ। এটা দেখেছিস? একটা গুলি করব, মাথা 2 খণ্ড হয়ে যাবে। সাগর নীলার কোমরে পিস্তল দেখে অবাক হয়ে গেল। তাও আবার নকল পিস্তল, না আসল পিস্তল। সাগর পিস্তলটা দেখে বুঝে ফেলেছে এটা J10-এর পিস্তল। সাগর কিছুটা ভয় পেয়ে বলতে লাগলো, প্লিজ আপু, আমার সাথে এমন করবেন না। আপনি কেন আমার সাথে এমন করতেছেন? আপনি যেটা বলতেছেন আমি তো সেটাই করে দিতেছি, তবুও কেন আমার মতো নিরীহ ছেলের সাথে এমন করেন? তুই যদি আমার কথা মতো চলাচল করিস তাহলে আমি তোকে কিছুই বলবো না, এবং তোকে সবসময় টাকা দেব। আমার কথা মতো চলাচল করতে পারবি তো? বাজে কাজ যদি করতে হয় তাহলে আমি করব না। যদি একবার পুলিশ দেখতে পায় তাহলে আমাকে সোজা জেলে ভরে দেবে। আরে পাগল, এই কলেজে পুলিশ আসবে কোথা থেকে? আজ পর্যন্ত এই কলেজে পুলিশ আসে নাই, আর আশা করি আসবেও না। এই নে, এখানে 10,000 টাকা আছে। এই 10,000 টাকা রাখ আর ক্লাসে যা। ক্লাস শেষ করে আমার সাথে দেখা করবি, এরপর তোকে দিয়ে আরও কয়েকটা কাজ করাবো। সাগর টাকাগুলো নিয়ে চলে আসলো ক্লাসরুমে। পকেট থেকে ফোনটা বের করে মেসেজ দিয়ে দিল তার অফিসে। কয়েকটা ক্লাস শেষ করে সাগর চলে আসলো ওয়াশরুমে। ফোনটা বের করে মেসেজ করলো আর একটা। এইদিকে আর্মির কয়েকজন অফিসার কয়েকটা গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে চলে আসলো কলেজে। গেট দিয়ে আর্মির গাড়ি ঢুকতে দেখে নীলা তাড়াতাড়ি করে সবাইকে ইশারা করলো যাতে ড্রাগসগুলো কোথাও লুকিয়ে ফেলে, কিন্তু তারা আর লুকাতে পারেনি। আর্মির সকল অফিসাররা সবাইকে চেক করে তাদের কাছ থেকে ড্রাগসগুলো নিয়ে বলতে লাগলো, তোমাদের আব্বু আম্মু কলেজে পাঠিয়েছে পড়ালেখা করার জন্য, আর তোমরা কিনা কলেজে এসে এসব ড্রাগস সাপ্লাই করতেছো আর খাচ্ছো। এটার কারণে তোমার শরীরের কত ক্ষতি হতে পারে তোমরা জানো? আমি যদি আবার ইনফরমেশন পাই তাহলে আবার এসে প্রত্যেকজনকে জেলের ভিতরে ঢুকিয়ে দিব, এটা মনে রাখো। এই বলে অফিসাররা চলে গেল এখান থেকে। এদিকে নীলা সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তোদের মধ্যে থেকে কে বলেছে যে সবার কাছে ড্রাগস আছে? তাড়াতাড়ি বল, তা না হলে কিন্তু আজ থেকে সবগুলোকে ড্রাগস দেওয়া বন্ধ করে দিব। পরে বুঝতে পারবি শরীরের কি কন্ডিশন হয়। দেখো নীলা আপু, আমাদের মধ্যে থেকে আমরা কেউ বলি নাই, আর কলেজের ভিতর তো মোবাইল নিয়ে আসা বারণ আছে। তাহলে কে বলেছে? তাড়াতাড়ি খোঁজ লাগা, আমার প্রায় 1 কোটি টাকা লোকসান হয়ে গেছে। চিন্তা করো না, আমরা যে কোনো মাধ্যমে সে লোকটাকে ধরে ফেলবো যে আর্মি অফিসারদের খবর দিয়েছে তাকে। সবাই খোঁজ করতে লাগলো। এদিকে সাগর দাঁড়িয়ে আছে নীলার পাশে। এমন সময় নীলা সাগরের দিকে কেমন করে যেন তাকালো। এটা দেখে সাগর কিছুটা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, আপু, আপনি আমার দিকে এরকমভাবে তাকিয়ে থাকেন কেন? আমার ভয় করে। আপনার ওই 2 চোখ দেখলে প্লিজ আপনি আমার দিকে এরকমভাবে তাকিয়ে থাকবেন না। সত্যি করে বলতো, তুই কাউকে বলিস নাই তো যে এই কলেজে ড্রাগস দেওয়া হয় সবাইকে? আমি আপনার পা ছুঁয়ে বলতেছি, আমি কাউকে বলি নাই, আর আমার কাছে ফোনও নেই যে আমি কাউকে বলবো। ঠিক আছে, মেনে নিলাম তুই কাউকে বলিস নাই। যদি আমি খবর পাই তুই কাউকে বলেছিস, তাহলে ওই দিন তোর লাশ এই কলেজের মধ্যখানে ঝুলে থাকবে, মনে রাখিস। ঠিক আছে আপু, আর আমাকে এখন কিছু করতে হবে নাকি? এখন কিছু করতে হবে না, আমাদের কাছে যা ড্রাগস ছিল সব কিছু নিয়ে গেছে ওই অফিসাররা। আবার কালকে ড্রাগস দেওয়া শুরু হবে, আর রাতের দিকে তুই একটু বাহিরে আসবি। কালকে সময় করে আমি তোকে কয়েকটা রুমের নাম্বার এবং ড্রাগস দিব, যাতে তুই সবাইকে দিতে পারিস। আপু, আমি এসব বাজে কাজ করতে পারবো না। প্লিজ অন্য কাজ থাকলে আমাকে দেন, আমি অন্য কাজ করতে পারবো। এভাবে মানুষের ক্ষতি করতে পারবো না দিন দিন। দেখ,
এমনিতেই কিন্তু আমার মাথা গরম আছে, তুই আবার কিছু বলে আমার মাথা গরম করে দিস না। যেটা বলতেছি চুপচাপ ওই কাজ করবি, না হলে কিন্তু তোর মাথা মুন্ডু আলাদা করে ফেলবো। ঠিক আছে, আপনি যেটা বলতে চান আমি সেটাই করব। এখন তাহলে আমি রুমে চলে যাই, আর মনে হয় না ক্লাস হবে। এই বলে সাগর চলে গেল তার রুমে। গিয়ে দেখে রায়হান, শুভ এবং আশরাফুল বসে বসে ড্রাগস নিতেছে। সাগরকে দেখে শুভ বলতে লাগলো, কিরে সাগর, তুই ড্রাগস খাবি নাকি খাইলে খেতে পারিস? আমাদের কাছ থেকে অনেক পরিমাণে আছে, এগুলো আমরা একা একা খেতে পারবো না। না শুভ ভাইয়া, আমি এসব খাই না, আপনারা খান, আমি বসে বসে দেখি আপনাদের। ঠিক আছে, বসে বসে দেখ আমরা কি করি, আর আনন্দ কর। এই বলে তারা ড্রাগস খেতে লাগলো। এদিকে সাগর বসে আছে, কিন্তু কোনো কিছুই করতে পারছে না, কারণ তার হাত এখনও বাঁধা। এখন যদি কিছু করতে চায় তাহলে ওদের ওপর প্রচুর একটা আঘাত আনবে এই ড্রাগস। বেশ কিছুক্ষণ এখানে থাকার পর সাগর চলে আসলো বারান্দায়। পকেট থেকে ফোনটা বের করে মেসেজ করে বলে দিল এখানে অবস্থা। ওই পাশ থেকে উত্তর আসলো, You watch the sea for a few more days. If it gets too bad, then you can start your work and we will take care of the rest. ওকে স্যার। এই বলে সাগর আবারও চলে আসলো তার বেডে। সাগরকে দেখে রায়হান বলতে লাগলো, সাগর, তুই কেমন যেন দিন দিন পাল্টে যাইতেছিস। গতকাল দেখলাম এই গ্রুপ, আরেক যে দেখলাম আরেক গ্রুপ। বুঝলাম না তোর কাহিনী, আমাদেরকে একটু খুলে বলবি তোর কাহিনীটা? ভাইয়া, ঢাকা শহরে এসেছি, একটু তো আপডেট হতে হবে, আর আমাকে আপডেট করার জন্য নীলা আপু সকল কিছু করতেছে। এই দেখেন, আমাকে টাকা দিয়েছে 10,000, আর বলেছে এই টাকা দিয়ে কিছু খাওয়ার জন্য। বাহ, তোর আর নীলার মধ্যে তো বেশ খাতির জমে গেছে। চালিয়ে যা চালিয়ে যা, যা নীলার কাছে অনেক টাকা আছে, যত পারিস টাকা নেই। মেয়েটার বাবা এত বড় লোক, তবু এই মেয়েটা এসব কাজ করে। আরে রায়হান, কি আবল তাবল বলতেছিস? এখন তো বড়লোকের মেয়েরাই সব কাজ করে, তুই দেখিস না? নীলার সাথে তারাও কয়েকজন বান্ধবী আছে, তারাও তো অনেক বড়লোক, তারা কেন এসব কাজ করে? তাদের আব্বু আম্মুর তো টাকা পয়সার কম নাই। একদম ঠিক বলেছিস শুভ, এখন বড় লোকেরা এসব কাজ বেশি করে, চাই তো হোক। আমাদের এসব ভেবে লাভ নেই, আমাদের কাজ করতে থাকি, নেশা খাও আর মাতাল হয়ে পড়ে থাকো, এটাই আমাদের কাজ। রায়হান ভাই, আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনাদের দেখে তো মনে হচ্ছে আপনারা খুব ভালো মানুষ। আগে মনে হয় এসব খাইতেন না, তাহলে এখন কেন এসব খাওয়া শুরু করেছেন? সাগর, এখানে অনেক বড় একটা ঘটনা আছে বুঝছো। সেই ঘটনা বলতে গেলে রাত পার হয়ে যাবে, তবুও শেষ হবে না। আমি যেহেতু এই কলেজে নতুন, তাহলে তোমাকে বলি, ওই নীলা নামের মেয়েটার সাথে বেশি মেলামেশা করবে না, এবং তার সাথে আরও কয়েকজন বান্ধবী আছে, তাদের সাথেও একবারও না। আমরা যখন এই কলেজে আসি, এই কয়েকদিনের পর থেকে নীলার বান্ধবী আমাদের পিছনে ঘোরাঘুরি করে। আমরা পাত্তা দিতাম না, কিন্তু একটা সময় তারা আমাদেরকে প্রপোজ করে। তাদের ফেস কাটিং দেখে আমাদের অনেক ভালো লাগে যায়, এর জন্য আমরা তাদের সাথে রিলেশন করি। কিন্তু তারা যে আমাদের সাথে এরকম করবে আগে কখনো জানতাম না। আগে জানলে তাদের সাথে রিলেশনেই যাইতাম না। তারা আপনাদের সাথে কি করেছে ভাইয়া, আমাকে একটু বলবেন? তারা আমাদের সাথে প্রথমে 15 দিন প্রেমের নাটক করেছে, এরপর আমাদেরকে ড্রাগস খাইয়ে একবারে অজ্ঞান করে ফেলেছিল। 2 থেকে 3 দিন আমরা অজ্ঞান ছিলাম। পরে যখন আমাদের জ্ঞান ছিল, আমরা তখন নিয়মিত কলেজে যাইতাম, তাদের সাথে কথা বলতাম না। হঠাৎ একটা সময় আমাদের খুব খারাপ লাগে, আমরা ড্রাগস খাওয়ার জন্য উঠে পড়ে লাগি, কিন্তু তারা আমাদেরকে ড্রাগস দেয় না। তারা আমাদের শর্ত দিয়েছিল। শর্তগুলো ছিল এমন, রায়হান, তোমরা যদি আমাদের কথা মতো কাজ করো তাহলে আমরা তোমাদেরকে ড্রাগস ফ্রিতে দিব এবং সবসময় তোমরা ফ্রিতে পাবে। আর যদি আমাদের কথা মতো কাজ না করো তাহলে তোমাদের অবস্থা এখন তো দেখতেই পাচ্ছ কি হয়েছে, ঠিক এরকম হবে। ঠিক আছে, আমরা রাজি আছি, তবে আমাদেরকে প্রতিদিন ড্রাগস দিতে হবে, না হলে আমরা তোমাদের কাজ করব না। তোমরা নিয়মিত ড্রাগস পাবে, চিন্তা করো না, আজ থেকে তোমাদের কাজ শুরু হবে। এরপর থেকে আমাদের কাজ শুরু হয়ে গেছে। গত 1 বছর ধরে আমরা প্রতিদিন ড্রাগস খেয়ে যাচ্ছি। একদিন যদি ড্রাগস না খাই তাহলে আমাদের চুল পড়া শুরু করে মাথা থেকে, এবং আমরা এমন ব্যবহার করব, কুকুর যেভাবে অপরিচিত মানুষকে দেখলে কেউ ঘেউ ঘেউ করে, তার চাইতে খারাপ ব্যবহার করি আমরা। সব কিছু বুঝতে পারছি, কিন্তু আপনাদের তো এখান থেকে বের হতে হবে। এভাবে যদি ড্রাগস খেতে থাকেন তাহলে তো আপনাদের জীবন পুরো বরবাদ হয়ে যাবে।
এখন থেকে বের হও এখান এখন থেকে বের হওয়ার কোনো উপায় নেই আমাদের। আমরা ডাক্তারদের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলেছি যদি এখান থেকে বের হয়ে যেত তাহলে আমাদেরকে 5 থেকে 7 দিন অজ্ঞান থাকতে হবে হাসপাতালে। এই সময় ডাক্তাররা ট্রিটমেন্ট করবে আমাদের। তাহলে ট্রিটমেন্ট করাবেন, সব কিছু সমাধান হয়ে যাবে। ট্রিটমেন্ট করালে কি হবে? ডাক্তার আবার বলেছে যদি ড্রাগসের গন্ধ নাকে আসে তাহলে আমরা আবারও আগের মতো হয়ে যাব, তাই আর আমরা ট্রিটমেন্ট করাই নাই। ও আচ্ছা, চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ করে দেবে। আর আপনারা এইসব ড্রাগস খাওয়া আস্তে আস্তে কমিয়ে দেন, দেখবেন আপনাদের শরীর আগের মতো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমরা অনেক চেষ্টা করব যাতে এসব ছেড়ে দিতে। সাগর রায়হানের কথা শুনে আবারও চলে আসলো বারান্দায়। পকেট থেকে ফোনটা বের করে যে মেসেজ লিখতে যাবে এমন সময় নিচ থেকে ইশারা করলো নীলা। সাগর চলে গেল নিচে। যেতে যেতে তার আম্মুকে কল দিল। বেশ কিছুক্ষণ পর তার আম্মু কলটা রিসিভ করলো। সাগর কথা বলতে বলতে গেটের বাইরে আসতেই নীলা চট করে সাগরের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে স্পিকারে দিল। ওই পাশ থেকে সাগরের আম্মু বলতে লাগলো, বাবা, ঢাকা শহরে তো গিয়েছিস, মানুষের সাথে ভালোভাবে চলাফেরা করবি, তারা যা বলে তাই করবি, তাদের মুখে তর্ক করিস না। আর টাকা পয়সা লাগলে আমাদেরকে বলিস, আমরা আমাদের জমির ফসল উঠিয়ে এরপর তোকে টাকা পাঠিয়ে দেব। না আম্মু, এখন আমার টাকার প্রয়োজন নেই। আমি কয়েকটা টিউশনি পেয়েছি, ওইগুলো থেকে আমি ভালো পরিমাণে একটা টাকা পাই। ওই টাকাগুলো দিয়ে আমি আমার কলেজে সকল কিছু চালিয়ে নিতে পারবো। তোমরা ভালোভাবে চলাচল করো আর নুসরাতকে লেখাপড়া করাও। ঠিক আছে বাবা, এখন তাহলে রাখি, কালকে আবার ফোন দিস, সকাল সকাল উঠে কাজে যেতে হবে। এই বলে সাগরের আম্মু ফোনটা কেটে দিল। এদিকে নীলা সাগরের দিকে তাকিয়ে আছে। ফোনটা কেটে দিতেই সাগর বলতে লাগলো, কি ব্যাপার আপু, আপনি আমার কাছ থেকে ফোনটা এভাবে ছিনিয়ে নিয়েছিলেন কেন? আপনি কি ভাবছেন আমি ইনফরমেশন বাইরে ছড়িয়ে দিই? আরে না, এমনিতেই দেখতে চাইছিলাম তুই কার সাথে কথা বলিস। তোর গার্লফ্রেন্ড আছে নাকি? এর জন্যই আর কি ফোনটা নিয়ে স্পিকারে দিয়েছিলাম। করিস না। আর এই নে, এইগুলো সবাইকে দিয়ে আসবি। ঠিক আছে, আর আমার কিছু টাকা লাগবে, আমি একটু শপিং করতে যাব। আমার ড্রেস চেঞ্জ করতে হবে, তাহলে অনেক মানুষ আমার সাথে মেলামেশা করবে, তখন আরও ড্রাগস বিক্রি করতে পারবো। এখন তো রাত হয়ে গেছে, কালকে বিকেলে তোকে নিয়ে শপিংয়ে যাব। তুই চিন্তা করিস না, এখন যা, তোকে যেই কাজ দিয়েছি সেই কাজ কর। সাগর চলে আসলো উপরে। সবাইকে ড্রাগসগুলো দিয়ে তার বিছানায় শুয়ে শুয়ে মেসেজ করতে লাগলো তার বড় স্যারকে। স্যার, the people who are being given drugs here are being tricked into giving them drugs. You talked to a big doctor in Dhaka and asked him to pack me some induction packets tomorrow and bring them to the place I tell you. Okay, Sagar. You continue your mission while I give you what you need. সাগর তার বড় স্যারের সাথে আরও কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সাগর চলে আসলো কলেজে। নীলার সাথে দেখা করে কিছুক্ষণ কথা বলে চলে আসলো ক্লাসরুমে। সাগর ক্লাসরুমে প্রবেশ করতেই প্রিয়া সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তুই জুনিয়র হয়ে সিনিয়র নীলার সাথে ঘোরাঘুরি করিস কেন? মেয়েটা এমনিতেই খুব খারাপ, তোকে যেন আর ওই মেয়েটার সঙ্গে ঘোরাঘুরি করতে না দেখে। যদি দেখেছি তুই ঘোরাঘুরি করেছিস তাহলে আমি সোজা থানায় গিয়ে বলে দিব তুই ড্রাগস সবাইকে দিয়ে বেড়াস। দেখুন আপু, আমি যদি তার সাথে ঘোরাফেরা না করি তাহলে তার কাছে একটা পিস্তল আছে, ওই পিস্তলটা দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলবে এবং আমার লাশ এই কলেজে ঝুলিয়ে রাখবে। আপনি তো জানেন ওই মেয়েটা কত খারাপ। এখন যদি আমাকে মেরে ফেলে তাহলে আমার পরিবারে কি হবে? ঠিক আছে, তুই মেলামেশা করবি, কিন্তু অনেক কম। ওই মেয়েটা সবাইকে ড্রাগস দিয়ে বেড়ায়। এত ড্রাগস পাই কোত্থেকে এটাই বুঝতে পারছি না। যদি একবার জানতে পারতাম তাহলে তার নামে সত্যি মামলা করে দিয়ে আসতাম থানায়, কিন্তু মামলা করলে কোনো কিছুই হবে না। ওর বাপ টপ বিজনেসম্যান। সাগর চুপচাপ প্রিয়ার কথা শুনতে লাগলো। বেশ কিছুক্ষণ কথা বলা শেষ করে প্রিয়া বলতে লাগলো, আজকে মনে হয় ক্লাস হবে না, আমরা আমাদের বাসায় চলে যাই। তুই তো কলেজে হোস্টেলে থাকিস তাই না? তুই ওখানে চলে যা, বাইরে ঘোরাঘুরি করার দরকার নেই। ঘোরাঘুরি করলে ওই মেয়েটা তোকে ডাক দিবে। যদি ভিতরে থাকিস তাহলে ওই মেয়ে তোকে ডাক দেওয়ার সাহস করবে না, কারণ মেয়েরা ছেলেদের হোস্টেলে যেতে পারে না আর ছেলেরা মেয়েদের হোস্টেলে যেতে পারে না।
সাগর তাদের সাথে কথা বলে চলে আসলো বাইরে। এসে দেখে নীলা দাঁড়িয়ে আছে। সাগরকে দেখে নীলা বলতে লাগলো, আজকে কলেজে ক্লাস হবে না, চল তোকে নিয়ে মার্কেটে যাই, আমার পছন্দ মতো তোকে জিনিস কিনে দিব। আচ্ছা আপু, আপনি এখানে একটু দাঁড়ান, আমি আমার ফোনটা নিয়ে আসতেছি। আম্মুকে কিছু টাকা পাঠাতে হবে। ছোট বোন পড়ালেখা করবে তো, এর জন্য তার বই খাতা এবং অন্যান্য জিনিসপত্র কিনতে হবে। নামটা মুখস্থ নেই নাকি? না, নাম্বার মুখস্থ নেই, এর জন্যই তো বলতেছি মোবাইলটা নিয়ে আসি। এই বলে সাগর চলে গেল ওইখান থেকে তার হোস্টেলে। মোবাইলটা নিয়ে তাড়াতাড়ি করে একটা মেসেজ দিয়ে দিল। ওই পাশ থেকে সাগরের লোকেশন ট্র্যাক করে যেতে লাগলো। সাগরের পিছু পিছু একটা মেয়ে। ওইদিকে সাগর নীলার কাছে চলে আসতে নীলা সাগরকে নিয়ে যেতে লাগলো মার্কেটের দিকে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো মার্কেটে। সাগরের জন্য কিছু ড্রেস কিনে নিল নীলা। সকল কিছু কেনা শেষ হতেই নীলা বলতে লাগলো, সাগর, তুমি একটু এখানে দাঁড়াও, আমি ওয়াশরুম থেকে আসতেছি, 5 মিনিট অপেক্ষা করো এখানে, কোথাও যাবে না কিন্তু। ঠিক আছে, আপনি যান ওয়াশরুমে। নীলা চলে গেল ওয়াশরুমে। এমন সময় পেছন থেকে সাগরকে একটা মেয়ে ডাক দিয়ে তার হাতে ছোট একটা বক্স দিয়ে বলতে লাগলো, স্যার, এই বক্সের ভিতরে বড় স্যার ইনজেকশন এবং অন্যান্য জিনিস পাঠিয়েছে। কিভাবে ব্যবহার করতে হবে তাহলে লেখা আছে। আপনি এটা তাড়াতাড়ি করে লুকিয়ে রেখে দেন, আমি গেলাম এখন। এই বলে মেয়েটা চলে যেতেই এদিকে সাগর তাড়াতাড়ি করে তার কোমরের মধ্যে বক্স লুকিয়ে রেখে দিল। এমন সময় একটা মেয়ের সাথে সাগর ধাক্কা খেয়ে পড়ে গেল নিচে। সাগর মেয়েটাকে যেই উঠাতে যাবে, এমন সময় মেয়েটা সাগরের গালে ঠাস করে চড় মারল। এদিকে নীলা এটা দেখে তাড়াতাড়ি করে চলে আসলো সাগরের কাছে আর বলতে লাগলো, আই মেয়ে, তুমি সাগরের গালে চড় মেরেছো কেন? সাগর কি করেছে তোমাকে যে তুমি সাগরের গালে চড় মেরেছো? এই ছেলেটা আমাকে ইচ্ছে করে ধাক্কা মেরেছে, আবার আমার শরীর ধরে ওঠানোর চেষ্টা করছে, এটার জন্য আমি চড় মেরেছি। নীলা আপু, আমি সত্যি বলতেছি, এই আপুটার সাথে আমি ইচ্ছে করে দেখা করি নাই। আমি সামনের দিকে ফিরেছিলাম, হঠাৎ পিছনের দিকে ফিরতেই এই আপুটার সাথে ধাক্কা খেয়ে দুইজন নিচে পড়ে যাই। এখন ওনাকে আমি ওনার হাত ধরে উঠাতে গিয়েছিলাম, উনি আমার গালে ঠাস করে চড় মেরেছে। আই মেয়ে, এখানে তো অপরাধ ছিল তোমার, তুমি চড় মেরেছো কেন শুধু শুধু? আর দেখে শুনে চলাফেরা করতে পারো না? একটা ছেলে এখানে দাঁড়িয়ে আছে, তার সাথে কেন ধাক্কা খেতে হবে তোমার? আজকের মতো তোমাকে ছেড়ে দিলাম, তোমার যে কি করতাম তুমি নিজেই টের পাইতে। এই বলে নীলা সাগরকে নিয়ে চলে আসলো বাইরে। একটা রিকশায় উঠে সাগর আর নীলা চলে আসলো কলেজের সামনে। সাগর নীলার কাছ থেকে বিদায় নিয়ে কলেজ হোস্টেলে আসতেই দেখতে পেল রায়হান এবং বাকি দুজন ঘুমিয়ে আছে। এটা দেখে সাগর তার কোমর থেকে ছোট বক্সটা বের করতেই দেখতে পেল এটার ভিতরে একটা ছোট্ট ওষুধ আছে। ভেতরে একটা ইউজ করে মেনু কার্ড রাখা আছে। তাদের করে মেনু কার্ডটা পরে ইঞ্জেকশনটা দিয়ে দিল তাদের শরীরে। বেশ কিছুক্ষণ পর রায়হান এবং বাকি দুজনের জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরতেই তারা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, আমার মাথাটা কেমন করে যেন ঘুরঘুর করতেছে, তুমি একটু আমাকে ধরে নিয়ে ওয়াশরুমে যাবে প্লিজ? হ্যাঁ রায়হান ভাই, চলেন আপনাকে ওয়াশরুমে দিয়ে আসি। এই বলে সাগর রায়হানকে নিয়ে চলে আসলো ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পর রায়হান চোখে মুখে পানি ছিটা দিয়ে বাইরে আসতে সাগরকে বলতে লাগলো, আমার শরীরটা কেমন যেন ক্রমশ দুর্বল হয়ে আসতেছে, আমি ঘুমিয়ে থাকি। সাগর, তুমি এক কাজ করো, খাওয়া দাওয়া করে রাতে দরজাটা ভালোভাবে লাগিয়ে ঘুমিয়ে যাও। ঠিক আছে রায়হান ভাই, আমি খাওয়া দাওয়া করে এরপর রুমে এসে ঘুমিয়ে যাব। এই বলে সাগর তার বেডে শুয়ে পড়ল। এদিকে রায়হান, শুভ এবং আশরাফুল তিনজন মরার মতন ঘুমাচ্ছে, কারণ অ্যান্টিডোজের রিয়াকশন শুরু হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা পর তারা তিনজন ছটফট করতে লাগলো। এটা দেখে সাগর তাদের তিনজনের হাত পা বেঁধে রেখে দিল, যাতে তারা পাগলামি না করতে পারে। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। সাগর তাদের হাতের বাঁধন খুলে দিতেই বেশ কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফিরল। রায়হান সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, আমার কেমন যেন মনে হচ্ছে আমি আগের থেকে অনেকটা সুস্থ বোধ করছি এবং ড্রাগসের নেশাটা প্রায় কেটে গেছে মনে হচ্ছে, কিন্তু এরকম আমি বুঝতে পারলাম না। যেভাবেই হোক, আল্লাহর রহমতে আপনি সুস্থ আছেন, এটাই অনেক।
আর যেহেতু আপনি এখন সুস্থ আছেন, তাহলে আর 2টা দিন এখানেই থাকেন। বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাইরে গেলে আবারও ড্রাগসের নেশা করতে মন চাইবে। একদম ঠিক বলছো তুমি। আমি আগামী 2 দিন বাইরে যাব না এবং শুভ আর আশরাফুলকে বাইরে যেতে দিব না। দোয়া করি যাতে আমার মতো করে সবাই সুস্থ হয়ে যায়। সাগর সবার সাথে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে সকাল 9টা বেজে গেছে। সাগর তাড়াতাড়ি করে ড্রেস হয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো কলেজে। এসে দেখে নীলা গাছতলায় বসে আছে। সাগরকে দেখে বলতে লাগলো, সাগর, রাহাত, শুভ এবং আশরাফুল কোথায়? তাদেরকে তো দেখতে পাচ্ছি না। তারা কি আজকে কলেজে আসবে না নাকি? আপু, তারা আজকে কলেজে আসবে না। তারা খুবই অসুস্থ, অনেক জ্বর এসেছে। আমি তাদেরকে মেডিসিন দিয়ে এসেছি, বলেছি রুমে থাকার জন্য, যাতে বাইরে না বের হয়। একদম ভালো কাজ করেছো। আচ্ছা সাগর, তোমার কি গার্লফ্রেন্ড আছে? গরিবের আবার গার্লফ্রেন্ড? আমি তো আপনার টাকা দিয়ে কাপড় চোপড় কিনে এনেছি, এবং যখন যেটা লাগে তখন তো আপনি দেন। আমার আবার গার্লফ্রেন্ড হবে কোথা থেকে? ও আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড নেই? ভালো কথা। এখন যদি আমি তোমাকে প্রপোজ করি, তাহলে তুমি অ্যাকসেপ্ট করবে? কখনো আমি অ্যাকসেপ্ট করব না, কারণ আপনার জন্য এই কলেজের সকল ছেলে মেয়েদের খারাপ বানিয়েছেন আপনি। যদি ভালো কিছু করতেন তাহলে নিশ্চয়ই আমি আপনার বয়ফ্রেন্ড হতাম। নীলা কিছু বলতেছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর ঘন্টা দিয়ে দিতেই সাগর চলে গেল তার ক্লাসরুমে। সাগরকে দেখে প্রিয়া সাগরের গলা টেনে তার কাছে এনে বলতে লাগলো, কিরে, তোকে কালকে বলেছিলাম না ওই মেয়েটার কাছ থেকে দূরে দূরে থাকার জন্য? তুই এই মেয়ের কাছে যাস কেন? একটু আগে দেখলাম গা ঘেঁষে দাঁড়িয়ে কথা বলছিস। আপনি আমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, আমি উত্তর দিয়েছি, এছাড়া অন্য কিছু করি নাই। আর আপনি কেন আমাকে এসব বলতেছেন? তোর মতো গ্রাম ছেলে আসলেই অনেক বোকা হয়। একটা মেয়ে একটা ছেলের ওপর এত অধিকার খাটাতে পারে কিসের জন্য? এটা তুই বুঝিস না? বুঝলে কি আর আপনাকে জিজ্ঞাসা করতাম? কখনো জিজ্ঞাসা করতাম না। আপনি বলেন, আপনি আমার সাথে কেন এরকম করেন? আমাকে ছেড়ে দেন। তোকে ছেড়ে দেওয়ার পাছও আমি নই। যখন ছাড়ার সময় হবে তখন নিশ্চয়ই ছেড়ে দিব। এখন ক্লাসে ছাড় চলে আসবে, এটার জন্য ছেড়ে দিয়েছি। যা সিটে গিয়ে বসে থাক। সাগর তার সিটে গিয়ে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর ক্লাস শেষ হতেই প্রিয়া সাগরের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো বাইরে। সাগরের হাতটা এমনভাবে ধরে হাঁটতেছে মনে হচ্ছে তারা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তাদেরকে দেখে নীলা চলে আসলো তাদের সামনে আর বলতে লাগলো, কি রে প্রিয়া, তুই সাগরের হাতে এভাবে হাত রেখে ঘোরাঘুরি করছিস কেন? সাগর কি তোর বয়ফ্রেন্ড হয় নাকি? হ্যাঁ, সাগর আমার বয়ফ্রেন্ড হয়। তাতে তোর কোনো সমস্যা নাকি? তোর সমস্যা হলে বলতে পারিস, সমস্যার সমাধান করে দিব। তুই আমার সমস্যার সমাধান করতে পারবি না। সাগরকে আমি পছন্দ করি, তুই সাগরকে ভুলে যা। তোর মতো খারাপ মেয়ের কাছে কখনোই সাগরকে যেতে দেব না আমি। আজ থেকে সাগর আমার সাথে সবসময় থাকবে। দরকার পড়লে আমি সাগরকে আমাদের বাড়িতে নিয়ে যাব, তবু তোর সাথে থাকতে দেব না। সাগর আমার কাছে চলে আসো বলতেছি, না আসলে কিন্তু পিস্তলটা দিয়ে গুলি করতে বাধ্য হব তোমাকে। এই বলেই নীলা তার কোমর থেকে পিস্তলটা বের করে প্রিয়ার সামনে ধরল। নীলার হাতে পিস্তল দেখে প্রিয়া আর সাগর ভয় পেয়ে গেল। প্রিয়া তাড়াতাড়ি করে সাগরের হাত ছেড়ে দিয়ে বলতে লাগলো, সাগর, তুমি নীলার কাছে চলে যাও। আমার কাছে থাকার কোনো দরকার নেই তোমার। এই মেয়েটা এমনিতেই খারাপ, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। এই বলে প্রিয়া ওইখান থেকে চলে গেল। এদিকে সাগর চুপচাপ দাঁড়িয়ে আছে নীলার সামনে। এমন সময় নীলা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখো সাগর, তোমাকে এটা শেষ ওয়ার্নিং দিলাম। তুমি যদি আবার অন্য কোনো মেয়ের সাথে ঘোরাঘুরি করেছো, যদি আমার চোখে পড়েছে, তাহলে তোমার কি অবস্থা হবে তুমি নিজেও জানো না। এখন সোজা তুমি তোমার রুমে চলে যাবে। সাগর কোনো কিছু না বলে চলে আসলো তার রুমে। ব্যাগ থেকে ফোনটা বের করতেই দেখতে পেল অফিস থেকে মেসেজ এসেছে। সাগর তার সকল কিছু রেডি করে বসে আছে। এমন সময় রায়হান বলতে লাগলো, কি ব্যাপার সাগর, তুমি কোথায় যাইতেছো সকল কিছু রেডি করে? রায়হান ভাই, আমার কাজ এখানেই শেষ। আমি এখন বাসায় চলে যাইতেছি। আশা করি খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। আর একটা কথা সত্যি বলে যেতে চাই, আপনাদের এই সামান্য পরিবর্তনের কারণ হচ্ছে আমি। আপনাদের শরীরে ইনজেকশন পুশ করা হয়েছে, এর জন্য আপনারা এখন ভালো আছেন। আপনাদের কাছে অনুরোধ রইল,
2 দিন পর বের হবেন, তাহলে আপনারা সুস্থ হয়ে যাবেন একেবারে। এই বলে সাগর হোস্টেল থেকে বের হয়ে চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে সোজা চলে আসলো আর্মি ক্যাম্পে। রিক্সাওয়ালার ভাড়াটা দিয়ে সাগর ভেতরে প্রবেশ করতেই কয়েকজন অফিসার এসে সাগরকে বলতে লাগলো, স্যার, ওই দিকের অবস্থা কেমন? সকল কিছু ঠিক করে এসেছেন নাকি? না, সকল কিছু ঠিক করতে পারি নাই, কারণ সকল কিছু ঠিক করতে গেলে আমাকে অনেকটা সময় ব্যয় করতে হবে ওইখানে। এর জন্য আমি বড় স্যারের কাছ থেকে অনুমতি নিতে এসেছি, যারা যারা এই কেসটার সঙ্গে জড়িত আছে তাদেরকে ক্রস ফায়ার করে মারার জন্য। আপনি ভিতরে যান স্যার, ভিতরে আছে। সাগর তার ব্যাগটা রেখে চলে আসলো অফিস রুমে। এসে তাকে তার বড় স্যার বসে আছে। সাগরকে দেখে বলতে লাগলো, সাগর, তোমার কাজ কতটুকু কমপ্লিট হয়েছে? আর যেই মেডিসিনগুলো দিয়েছিলাম ওইগুলো পুশ করে দিয়েছো তো? জি স্যার, 3 জনের শরীরে পুশ করে দিয়েছি, তারা এখন সুস্থ আছে। তবে স্যার, বাকি সবাইকে কীভাবে দিব বুঝতে পারছি না, আপনি একটা কিছু করেন। দেখো সাগর, এই মিশনটা পুরো কমপ্লিট করার জন্য তোমাকে বলা হয়েছে। আমি এখানে কোনো কিছুই করতে পারবো না, যা শুধু অন্য কিছু দিয়ে আমি তোমাকে সাহায্য করতে পারি। তোমার হাতে এখনও আরও অনেক সময় আছে, এই সময়ের মধ্যে তুমি মিশনটা পুরোপুরিভাবে কমপ্লিট করে ফেলো। ঠিক আছে স্যার, আর আপনাকে একটা কাজ করতে হবে। এখন আমি আর কলেজে যাব না, এই কয়েকদিনের মধ্যে আমি পরিস্থিতি খেয়াল রাখবো। এটার জন্য আমাকে কলেজের টিচার হিসেবে নিয়োগ দিতে পারবেন? দেখো সাগর, তোমাকে কিন্তু সবাই চিনে ফেলেছে, সো এখন যদি তোমাকে টিচার হিসেবে নিয়োগ দেওয়া হয় তাহলে সবাই সন্দেহ করবে। তাই চাইলে তুমি কিছুদিন বাইরে থাকো, কয়েকদিন পরে না হয় আবার কলেজে যাবে। ঠিক আছে স্যার, আমি কয়েকদিনের জন্য বাইরে থাকি, আর দেখি বাইরে থেকে কি করা যায়। সাগর অফিস থেকে বের হয়ে চলে আসলো তার রুমে। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে সাগর। এদিকে নীলা দাঁড়িয়ে আছে বয়েজ হোস্টেলের সামনে, কিন্তু সাগরের দেখা নেই। এটা দেখে নীলা দারোয়ানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা আঙ্কেল, এখানে তো সাগর নামে একটা ছেলে থাকে, প্রতিদিন রাতে এই সময় বাহিরে বের হয়, তাকে কি আপনি দেখেছেন আজকে? হ্যাঁ, দেখেছি তো। বিকালের দিকে দেখলাম ব্যাগপত্র নিয়ে বের হয়ে গেছে এই হোস্টেল থেকে, কিন্তু কোথায় গেছে এটা আমি জানি না। আচ্ছা, আমি কি ভেতরে যেতে পারি যদি কোনো সমস্যা না হয়? দেখো, ছেলেদের হোস্টেলে কিন্তু মেয়েদের যাওয়া বারণ, এটা সব জায়গায়। আমি তোমাকে ভিতরে যেতে দিতে পারি না। ভিতরে যাওয়ার পর যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার চাকরিটা চলে যাবে এবং সাথে আমাকেও জেলের ভিতর ঢুকানো হবে। এই বলে দারোয়ান নীলাকে ঢুকতে দিল না ভেতরে। এদিকে নীলা ওইখানে আর না দাঁড়িয়ে থেকে চলে আসলো তার হোস্টেলে। রুমের ভিতরে প্রবেশ করতেই তার বান্ধবী সাদিয়া বলতে লাগলো, কি রে নীলা, তোর কি হয়েছে? এরকম উদাস মনে বসে আছিস কেন? তুই আগে তো এমন ছিলি না। আর বলিস না, কয়েকদিন ধরে আমার যে কি হয়েছে, ওই সাগরকে ছাড়া আমি কেন যেন থাকতে পারতেছি না, কোনো কাজে মন বসাতে পারতেছি না। তুই তো একটু আগে তার হোস্টেলের সামনে গিয়েছিলি, সাগর আসে নাই নাকি? না, সাগর হোস্টেল থেকে আসে নাই, কিন্তু দারোয়ান বলেছে যে সাগর তার ব্যাগপত্র নিয়ে হোস্টেল থেকে বের হয়ে গেছে। এখন কোথায় গেছে এটা সে জানে না। তুই চিন্তা করিস না, এখন না হয় ঘুমা, কালকে সকালে দেখা যাবে। যদি সাগর কলেজে না আসে তাহলে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে জিজ্ঞেস করব, দেখি প্রিন্সিপাল স্যার কি বলে। ঠিক আছে, এখন তাহলে ঘুমাই। এই বলে নীলা এবং তার বান্ধবীরা ঘুমিয়ে গেল। এদিকে সাগর বসে বসে তার প্ল্যানটা সাজাতে লাগলো। বেশ কিছুক্ষণ প্ল্যানটা সাজানোর পর সাগর চলে আসলো তার রুমে। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। সকাল 10টা। সাগর ট্রেনিং করেছে। এদিকে নীলা কলেজে এসে দেখে সাগর এখনও আসেনি। সকাল 11টা বেজে যেতেই প্রিয়া নীলার কাছে এসে বলতে লাগলো, কি রে নীলা, তুই সাগরকে কোথায় লুকিয়ে রেখেছিস তাড়াতাড়ি বল। নিশ্চয়ই যে ছেলেকে মেরে ফেলেছিস, তাই না? আমি পুলিশকে ফোন করে দিয়ে বলতেছি যে তুই নিরীহ একটা ছেলেকে মেরে ফেলেছিস। প্রিয়া, তুমি নীলাকে ভুল ভাবছো। নীলা সাগরকে মারে নাই। সাগর হোস্টেল থেকে কোথাও যেন চলে গেছে, এটা সে নিজেও জানে না। নীলা তো নিজেও খোঁজাখুঁজি করতেছে কিন্তু পাচ্ছে না। চলো আমরা সবাই প্রিন্সিপাল স্যারকে গিয়ে জিজ্ঞেস করি, আশা করি সাগরের একটা ইনফরমেশন পেতে পারবো। হ্যাঁ চল তাড়াতাড়ি।
নীলা, প্রিয়া, সাদিয়া এবং আরও কয়েকজন মিলে চলে আসলো প্রিন্সিপাল স্যারের রুমে। ভিতরে প্রবেশ করতেই প্রিন্সিপাল স্যার সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা সবাই এখানে কি করো ক্লাস বাদ দিয়ে? স্যার, সাগর নামে একটা ছেলে ভর্তি হয়েছিল কয়েকদিন আগে। ওই ছেলেটা কোথায় গেছে আপনি বলতে পারবেন? ওই ছেলেটা তার বাড়িতে চলে গেছে। তার আম্মু নাকি অনেক অসুস্থ, এটার জন্য কবে আসবে এটা সে নিজেও বলতে পারে না। ও আচ্ছা, তার বাড়ির ঠিকানা দিতে পারবেন আপনি? তার বাড়ির ঠিকানা তো আমি জানি না, তবে আইডি কার্ডে যেটা লেখা আছে ওটা ভুল হতে পারে, কারণ সাগর বলেছে তারা নাকি ওই এলাকা থেকে অন্য এলাকায় চলে গেছে আরও কয়েক বছর আগে, তাই তাদেরকে কেউ চেনে না সেইভাবে। নীলা চলে আসলো বাইরে সবাইকে নিয়ে। এদিকে সাগর বেশ কিছুক্ষণ ট্রেনিং করে বাইরে বসে আছে। এমন সময় একজন অফিসার এসে বলতে লাগলো, স্যার, আপনি তো বেশ কয়েক বছর হয়েছে এই আর্মিতে জয়েন করেছেন। আপনাকে অনেক মিশন দেওয়া হয়েছে করার জন্য, সেগুলো পূর্ণ করেছেন খুব ভালোভাবে। আমিও আপনার মতো একজন ভালো অফিসার হতে চাই। ভালো অফিসার হতে গেলে সবসময় সৎভাবে কাজ করতে হবে এবং বিপদ যেখানে দেখবে সেখানে নিজের ক্ষমতা দিয়ে বিপদটাকে মোকাবেলা করবে, তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। সাগর কথা বলতে লাগলো অফিসারের সাথে। এদিকে নীলা চুপচাপ বসে আছে গাছের নিচে। এমন সময় সাদিয়া বলতে লাগলো, কিরে নীলা, আজকে কাউকে ড্রাগস দেওয়া হয় নাই। তুই একবার সবার দিকে তাকিয়ে দেখ তাদের অবস্থা কি হয়েছে। আজকে যদি ড্রাগস দেওয়া না হয় তাহলে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। সাদিয়া, আমার একটুও ভালো লাগতেছে না রে। আমি বাসায় চলে যাই, হোস্টেলে থাকবো না। তুই পারলে তাদেরকে ড্রাগস এনে দিয়ে দে। এই বলে নীলা চলে গেল তাদের বাসায়। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। এই 2 দিনের ভেতরে কলেজের সকল ছেলে মেয়ের অবস্থা খুব খারাপ হয়ে গেল। সাগর তাড়াতাড়ি করে তার ফোর্স নিয়ে চলে আসলো কলেজে। এসে দেখে সকল ছাত্রছাত্রীরা একে অপরের সাথে মারামারি করছে। সাগর একজনকে ধরে ইঞ্জেকশন দিয়ে দিতে লাগলো। ইঞ্জেকশন দিয়ে দিতেই তারা অজ্ঞান হয়ে গেল। সাগর প্রিন্সিপালের রুমে চলে আসলো আর বলতে লাগলো, স্যার, এই সকল ছাত্রছাত্রীর বাসার ঠিকানা দেন, বা আপনি তাদের বাসায় ফোন দিয়ে তাড়াতাড়ি বলে দেন এখানে চলে আসার জন্য, কারণ তাদের এখন অবস্থা খুবই খারাপ। ঠিক আছে সাগর, আমি এখনই সবাইকে ফোন দিয়ে বলে দিতেছি যাতে তাদের ছেলে মেয়েদের এসে নিয়ে যাইতে। আর তুমি যে একজন আর্মি অফিসার, এটা আমাকে আগে বলো নাই কেন? আরও আগে বললে তো সবাই আমাকে চিনে ফেলতো, এর জন্য আমি কাউকে আমার পরিচয় দিই নাই। তাদেরকে ড্রাগস দেওয়ার পেছনে কারা কারা আছে সবাইকে খুঁজে বের করতে হবে আমাকে। এই বলে সাগর চলে আসলো বাইরে। বেশ কিছুক্ষণ পর সকল শিক্ষার্থীর মা বাবা এসে সবাইকে নিয়ে চলে গেল বাড়িতে। এদিকে সাদিয়া সাগরকে আর্মির পোশাক পরে থাকতে দেখে তাড়াতাড়ি করে ফোন দিল নীলাকে। বেশ কিছুক্ষণ পর নীলা ফোনটা রিসিভ করতেই সাদিয়া বলতে লাগলো, নীলা, এখানে তো অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। সাগর তো একজন সেনাবাহিনীর অফিসার, একটু আগে এসেছিল, সকল শিক্ষার্থীদের ইনফরমেশন দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এখন তাদেরকে ড্রাগস কারা দিত সে খবর নিতেছে। আমি কি কলেজ থেকে পালিয়ে আসবো না কি কলেজেই থাকবো? তুই কলেজে থাক, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে, যা করার আমি করব। এই বলে নীলা ফোনটা কেটে দিয়ে রেডি হয়ে চলে আসলো কলেজে। এসে দেখে সাগর কয়েকজন মেয়েদেরকে সামনে এনে দাঁড় করিয়ে প্রশ্ন করতে লাগলো। এমন সময় নীলাকে দেখে সাগর বলতে লাগলো, আসুন মিস নীলা, আপনার জন্য অপেক্ষা করছিলাম। এখন সত্যি সত্যি বলবেন নাকি আপনার উপর অত্যাচার করব? অত্যাচার করলে কিন্তু আপনি নিজের মুখ থেকে সকল কিছু গড়গড় করে বলে দিবেন। দেখুন মিস্টার সাগর, আপনি আমাদের যতই অত্যাচার করেন না কেন, আমরা আমাদের মুখ থেকে একটা কথাও বলবো না। আমরা আমাদের বসকে কথা দিয়েছি, তার ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না। আমরা আমাদের কথা রাখবো। তাহলে আমার কথা শুনেন, আমি আমার বসকে কথা দিয়েছি যে আপনাদের সকলকে ধরে নিয়ে যাব এবং এই মিশন কমপ্লিট করব। এখন আপনি যদি না বলেন তাহলে অন্য ব্যবস্থা নিতে হবে। আমাকে পিস্তলে ভয় দেখিয়ে যেভাবে অনেক কিছু আদায় করে নিয়েছেন, ওইভাবে আমিও আপনার কাছ থেকে আদায় করে নিব এখন। এই বলে সাগর তার কোমর থেকে পিস্তলটা বের করে নীলার দিকে তাক করে বলতে লাগলো,
বলবেন নাকি আমি গুলি করতে বাধ্য হব? আমি তো আপনাকে আগেই বলেছি, আপনি আমাদের যতই অত্যাচার করেন না কেন আমরা কোনো কিছু বলবো না আপনাকে। এটা বলতেই সাগর নীলার বাম পায়ে গুলি করে দিল। গুলি খেয়ে নীলা জোরে জোরে চিৎকার করতে করতে কান্না করতে লাগলো। এভাবে নীলার জিজ্ঞাসা শুনে তার বান্ধবীরা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, স্যার, আমাদেরকে একটা ছেলে এসে সকল কিছু দিয়ে যায়, আমরা শুধু সেগুলোই সাপ্লাই করি, তার বিনিময়ে আমরা টাকা পাই, এছাড়া আর কিছুই করি না। আমি তো জানি এটা ছাড়া আপনাদের আর কোনো কাজ নেই। তো মিস নীলা, আপনি বলবেন নাকি আমি আর একটা পায়ে গুলি করতে বাধ্য হব? সাগরের কথা শুনে নীলা সাগরের চোখের দিকে তাকিয়ে আছে, কিন্তু কোনো কিছুই বলতেছে না। এটা দেখে সাগর যেই গুলি করতে যাবে এমন সময় নীলা বলতে লাগলো, আমরা মাসুদ চৌধুরী হয়ে কাজ করি, তিনি আমাদেরকে ড্রাগস এনে দেন আর আমরা সেগুলো কলেজে এবং বিভিন্ন জায়গায় বিক্রি করে দিই। আপনি আমাদেরকে না ধরে তাকে গিয়ে ধরেন। আপনাকেও ধরবো এবং তাকেও ধরবো, কারণ এখানে দুজনেই অপরাধ করেছেন বেশি। আবার আপনাদের বান্ধবীকে সাথে নিয়ে কাজ করেছেন, এটার জন্য তো সবাইকে জেলে যেতে হবে। তাড়াতাড়ি গাড়িতে গিয়ে উঠেন, তা না হলে আপনাদেরকে ধাক্কা দিতে দিতে গাড়িতে তুলতে বাধ্য হব। সবাই গাড়িতে গিয়ে উঠে পড়ল। এদিকে নীলা চুপচাপ দাঁড়িয়ে আছে, কারণ তার পায়ে গুলি লেগেছে। এটা দেখে সাগর নীলাকে কোলে করে নিয়ে চলে আসলো গাড়ির ভেতরে। সিটে বসিয়ে দিয়ে ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। বেশ কিছুক্ষণ গাড়ি চালিয়ে সবাইকে নিয়ে চলে আসা হলো আর্মি অফিসে। সকলকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। সাগর তাদের সকলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন যদি টিভিতে নিউজ হয় তাহলে আপনাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছেন। আমি এটার জন্য আপনাদেরকে নিউজে নিতে চাই না। আর মিস খাদিজা, আপনি এক কাজ করেন, সকল কিছু তো রেডি করা আছে, আমার জন্য এক কাপ গরম চা নিয়ে আসেন। ঠিক আছে স্যার, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি এখনই যাইতেছি আপনার চায়ের ব্যবস্থা করার জন্য। এই বলে কাজের লোক চলে গেল চা বানানোর জন্য। এইদিকে সাগর চলে আসলো তার কেবিনে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সাগর চলে আসলো আবারও জেলের ভিতর। সকলকে নিয়ে বসে আছে। এমন সময় হেড অফিসার আসলো। সাগরকে ডাক দিয়ে বলতে লাগলো, সাগর, ওদের পেট থেকে কোনো কথা বের করতে পারছো নাকি? ওদের মেইন যে ছিল তাকে নিয়ে আসতে হবে খুব তাড়াতাড়ি। উপর মহল থেকে আমাকে চাপ দিতেছে আর বলতেছে এই মিশনটা তাড়াতাড়ি শেষ করার জন্য। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, এই মিশনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আজকে রাতের ভিতরে তাদের সাথে কারা কারা কাজ করে সবাইকে ধরে আনা হবে। এই বলে সাগর চা খেয়ে চলে গেল ওইখান থেকে আবারও নীলার কাছে। এদিকে নীলার আব্বু বসে আছে চেয়ারে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে প্রিয়া ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে প্রিয়া বলতে লাগলো, আঙ্কেল, নীলাকে তো দূরে নিয়ে গেছে আর্মি অফিসারের লোকেরা, আর নীলা পায়ে গুলিও লেগেছে। ওই আর্মি অফিসারদের এত বড় সাহস, তারা কিনা আমার মেয়েকে তুলে নিয়ে গেছে, আবার এমনকি আমার মেয়ের পায়েও গুলিও করেছে। তাদেরকে তো ছাড়বো না আমি, আজকে তাদের বংশ নির্বংশ করে দেব। এই বলে নীলার আব্বু ফোনটা কেটে নিয়ে দিয়ে গাড়িটা নিয়ে সোজা চলে আসলো আর্মি ক্যাম্পে। ভেতরে প্রবেশ করতে জেলের ভিতর দেখতে পেল তার মেয়ে এবং তার মেয়ের কয়েকজন বান্ধবীকে আটকে রেখেছে। নীলা তার আব্বুকে দেখে মাথা নিচু করে ফেলল। এদিকে নীলার আব্বু সোজা চলে গেল বড় স্যারের কাছে আর বলতে লাগলো, আপনাদের এত বড় সাহস, আপনারা আমার মেয়েকে তুলে নিয়ে এসেছেন। আমার মেয়ে কি অন্যায় করেছে যে আপনারা তুলে নিয়ে এসেছেন আমার মেয়েকে? আপনার মেয়ে কি অন্যায় করেছে জানতে চান? এটা না হয় আপনার মেয়েকেই জিজ্ঞেস করেন, তাহলেই আপনার মেয়ে আপনাকে সকল কিছু বলে দিবে। আমি নিজের মুখে বলতে চাইছি না, আপনি আমার মেয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, আপনার মেয়ে আশা করি আপনাকে বলবে। আর আপনার মেয়েকে ছাড়িয়ে নেওয়ার জন্য ভুলেও কিন্তু জামিন নিয়ে আইসেন না, কারণ তাকে ছাড়া হবে না। নীলার আব্বু চলে আসলো নীলার কাছে। নীলার সামনে দাঁড়িয়ে তার আব্বু বলতে লাগলো, নীলা, তুই এমন কি কাজ করেছিস যে তোকে জেলে নিয়ে এসছে? আমার তো কোনো কিছুর অভাব ছিল না, তুই এমন কি কাজ করেছিস যে তোকে জেলে আসতে হলো? আব্বু, আমি অনেক বড় একটা খারাপ কাজ করেছি, এর জন্য আমাকে জেলে নিয়ে এসেছে। আমি কলেজের সকলকে ড্রাগস দিতাম প্রতিদিন এবং
কলেজের লোক এই ড্রাগসের কারণে মারা গেছে। এটার জন্য তারা আমাকে ধরে নিয়ে এসেছে। ছি নীলাচ্ছি, আমি কখনো ভাবতে পারিনি তোর মুখ থেকে এসব কথা শুনতে হবে আমার। এসব কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আমাদের টাকা পয়সার অভাব ছিল নাকি? তুই কেন করতে গেলি এমনটা? নীলা কোনো উত্তর দিতে পারে না। বেশ কিছুক্ষণ পর নীলার আব্বু ওইখান থেকে চলে গেল। এদিকে সাগর চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে আছে। এমন সময় তার আম্মু আসলো আর বলতে লাগলো, সাগর বাবা, তোর এই মিশনটা কবে কমপ্লিট হবে? তোর মিশনটা কমপ্লিট হলে আমরা তোর বিয়ের জন্য মেয়ে দেখতে চাইতাম। আম্মু, তুমি আবারও শুরু করে দিয়েছো বিয়ে বিয়ে? আমি তো বলেছি আমার যখন মেয়ে পছন্দ হবে তখন আমি বিয়ে করব। তবে একটা মেয়ে পছন্দ হয়েছে, এখন কিন্তু তাকে জেলে বন্দি করে রেখেছি। সে অন্যায় কাজ করতো এটার জন্য। তার মানে অন্য কোনো মেয়েকে তোর পছন্দ হয় না, ওই মেয়েকে পছন্দ হয়েছে? হ্যাঁ আম্মু, ওই মেয়েটাকেই আমার পছন্দ হয়েছে। এই মিশনটা শেষ হয়ে গেলে যদি আদালত থেকে তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে ওই মেয়েটাকে আমি বিয়ে করে ফেলবো এবং আমার বাড়িতে নিয়ে আসবো। ঠিক আছে, তোর যেটা ইচ্ছে তাই করিস, এখন তুই যা। সাগর তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে সকাল হয়ে গেল। সকাল 10টা। সাগর চলে আসলো ক্যাম্পে। নীলার সামনে দাঁড়িয়ে আবারও বলতে লাগলো, নীলা, সত্যি সত্যি বলো তোমার সাথে আর কে কে আছে, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। দেখো সাগর, আমি তোমাকে আগেই বলে দিয়েছি আমার সাথে তেমন বেশি কেউ নেই। আমি যাদের নাম বলেছি তারাই ছিল আমার সাথে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে কালকের ভিতরে তাদেরকে ধরে ফেলবো। এরপর সবাইকে নিয়ে আদালতে যাওয়া হবে। আদালত থেকে যে সিদ্ধান্ত দিবে তাই হবে। এই বলে সাগর ওইখান থেকে চলে আসলো বাইরে। তার গাড়িটা নিয়ে রওনা দিল মোজাম্মেলদের বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণের মধ্যে সাগর চলে আসলো মোজাম্মেলদের বাড়িতে। কলিং বেল দিতেই মোজাম্মেলের স্ত্রী এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কে আপনি আর কাকে চাই এখানে? আমি মোজাজমেল সাহেবের সাথে দেখা করতে এসেছি। আপনি মোজাজমেল সাহেবকে একটু ডেকে দেন, তার সাথে জরুরি কথা আছে আমার। আপনি ভিতরে এসে বসেন, আমি ওনাকে ডেকে নিয়ে আসতেছি। এই বলে মোজাম্মেলের স্ত্রী চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ পর মোজাম্মেল চলে আসলো নিচে। সাগরকে দেখে বলতে লাগলো, এই ছেলে, কে তুমি আর এখানে কি চাই? আমাকে ডাকতেছো কেন? এখানে তো অনেক কিছু চাই, আপনি তো সব কিছু দিতে পারবেন না। আপনাকে নিয়ে জেলে যাইতে হবে, ওইখানে গেলে আপনি সকল কিছু দিতে পারবেন। এই বলে সাগর মোজাম্মেলের শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো গাড়িতে। গাড়িতে উঠে পড়তে ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। বেশ কিছুক্ষণ ড্রাইভার ড্রাইভ করার পর চলে আসলো ক্যাম্পে। সকলের সামনে মোজাম্মেলকে নিচে ফেলে দিয়ে ইচ্ছা মতন পেটাতে লাগলো সাগর। বেশ কিছুক্ষণ পিটিয়ে মোজাম্মেলকে নিয়ে চলে আসলো জেলের ভিতর। নীলাদের সামনের জেলের ভেতরে মোজাম্মেলকে ঢুকিয়ে দিল আর বলতে লাগলো, আমার মিশন কমপ্লিট। এখন তোদের সবাইকে ধরে নিয়ে আসা হয়েছে, এখন শুধু তোদেরকে শাস্তি দেওয়ার অপেক্ষায় আছি। আগামী সোমবার তোদেরকে আদালতে উঠানো হবে, রেডি থাকিস সবাই। এই বলে সাগর নীলার দিকে একবার তাকিয়ে চলে গেল তার কেবিনে। বসে বসে সবার সাথে কথা বলছে। এমন সময় কর্নেল স্যার এসে বলতে লাগলো, সাগর, তোমার মিশন তো কমপ্লিট হয়ে গেছে তাই না? সোমবার তো ওদের আদালতে তোলা হবে। জি স্যার, সোমবার ওদেরকে আদালতে তোলা হবে। কেন স্যার, আর কোনো মিশন আছে নাকি? আপাতত আর কোনো মিশন নেই, তাদেরকে ধরে নিয়ে এসো, এটাই অনেক। আমি উপরমহলে সবাইকে বলে দিয়েছি যে মিশন কমপ্লিট হয়ে গিয়েছে। তারা কালকে সকালে আসবে, তুমি কিন্তু ওখানেই থাকবে, ওরা তোমার সাথে এসে কথা বলবে। ঠিক আছে স্যার, আমি এখানেই আছি। কর্নেল ওইখান থেকে চলে গেল। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে সাগর বিছানায় শুয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে তার আম্মু বলতে লাগলো, কিরে বাবা, কেমন আছিস তুই? কোনো খোঁজ খবর নেই, ফোনও দেস না, কাজে বিজি নাকি অনেক? হ্যাঁ আম্মু, কাজে একটু বিজি ছিলাম তো, এর জন্য আর ফোন দিতে পারি নাই। আগামী মঙ্গলবারে বাড়িতে আসছি আমি। তুই তো এর আগেও বলেছিস আসবি আসবি, কিন্তু আর আসলি না। তোর আসার দরকার নেই, তুই থাক ওইখানে। আম্মু, আমি সত্যি বলতেছি,
আগামী মঙ্গলবার আমি আসব। এবার আর মিস হবে না, স্যার ছুটি দিয়েছে। এবার যদি না আসিস তাহলে তোর আর আসার দরকার নেই বাসায়। তুই তোর কাজ নিয়ে ব্যস্ত থাক। সাগর আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিল। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়ে গেল। সাগর সকাল সকাল উঠে কিছুক্ষণ পুশ আপ করে জেলের ভিতর চলে গেল। ঘুরে ঘুরে সবাইকে দেখছে। এমন সময় নীলার দিকে চোখ পড়তেই দেখতে পেল নীলা দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে আছে। এটা দেখে সাগর চলে আসলো নীলার কাছে আর বলতে লাগলো, আপনাকে কিছুদিন আগে একবার বলেছিলাম ভালো হয়ে যাওয়ার জন্য, কিন্তু আপনি ভালো হয়ে যান নাই। এখন দেখেছেন তো, জেলের এক টুকরো পুরা রুটি আর শুধু পানি খেয়ে থাকতে হচ্ছে এখানে। ভালো মজা লাগতেছে, তাই না? নীলা সাগরের দিকে একবার অপলক দৃষ্টিতে তাকালো, কিন্তু সাগর কিছুই বলল না। আর ওইখান থেকে চলে আসলো তার কেবিনে। সকাল 10টা। উপর মহল থেকে লোক আসতে লাগলো। সবাই বড় একটা হলরুমে বসে আছে। এমন সময় প্রধানমন্ত্রী বলতে লাগলো, সাগর, তুমি এত বড় মিশন কমপ্লিট করলে কিভাবে? আমাদেরকে একটু ডিটেলসে খুলে বলবে? স্যার, সব হচ্ছে বুদ্ধি আর কিছু টেকনিক দিয়ে এই মিশনটা পূর্ণ করেছি। তবে এখানে আমাকে প্রচুর হেল্প করেছে আমাদের কর্নেল স্যার। আমি কর্নেল স্যারকে ধন্যবাদ জানাতে চাই আমাকে হেল্প করার জন্য। তোমার তো এটা দায়িত্ব ছিল, আমি তো শুধু ঔষধ আর বিভিন্ন জিনিস দিয়েছি, এছাড়া তো আর কোনো কিছুই দেইনি। তাই বাকি কাজ তুমি নিজেই করেছো। আর জি স্যার, বাকি কাজ তো আমি করেছি, কিন্তু আপনি যদি আমার পাশে না থাকতেন তাহলে আমি এতদূর যেতে পারতাম না। এখন আমাকে সবাই চিনে, এমন কোনো লোক নেই যে আমাকে চিনে না। এই নাও সাগর, সামান্য একটা উপহার দিলাম তোমাকে আমার তরফ থেকে, এতগুলো ছেলে মেয়ের জীবন বাঁচানোর জন্য। ধন্যবাদ স্যার। দুপুর অবধি মিটিং শেষ করে সবাই যার যার কর্মে ব্যস্ত হয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল 5টি দিন। আজকে সোমবার। সবাইকে আদালতে তোলা হয়েছে। আদালতের কার্যক্রম শুরু হয়ে গেছে এতক্ষণে। সকল কিছু প্রমাণ পেয়ে জজ সাহেব বলতে লাগলো, আমরা সকল কিছুর প্রমাণ পেয়েছি। এখানে সবচেয়ে বেশি অপরাধী হচ্ছে নীলা এবং তার বান্ধবীরা, কারণ তারা সবাইকে ভয় দেখিয়ে ড্রাগস সাপ্লাই করে দিত সবার কাছে। তাই আদালত এই সিদ্ধান্ত নিয়েছে যে তাদের 3 জনকে 2 বছরের জেল দেওয়া হয়েছে। আশা করি 2 বছরের ভিতর তারা ভালো হয়ে যাবে। দ্য কেস ইজ ক্লোজড। জজ সাহেব চলে যেতেই একজন মহিলা অফিসার এসে 3 জনকে নিয়ে চলে গেল আবারও জেলের ভিতরে। এদিকে সাগর অফিসে এসে তার স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আপনার সাথে কিছু কথা ছিল। যদি আমার কথাগুলো রাখতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ সাগর, বলো, তোমার এমন কি কথা আছে যে আমি রাখতে পারবো না? স্যার, নীলা এবং তার বান্ধবীদের শাস্তি কিছুটা কমিয়ে দেন। আমি আশা করতেছি তারা আর এরকম কাজ করবে না। আপনি একবার সুযোগ দিয়ে দেখেন তাদেরকে। জজ সাহেবের সাথে কথা বলে আপনি তাদের শাস্তিটা কমিয়ে দেন। সাগর, এটা তো কোনোভাবেই সম্ভব না, কারণ জজ সাহেব শাস্তির অর্ডার দিয়েছে। এখানে আমি বলতে গেলে পরে বলবে আমি টাকা খেয়েছি। তার চাইতে তুমি এক কাজ করো, তুমি জজ সাহেবকে বললে জজ সাহেব নিশ্চয়ই তোমার কথা ফেলতে পারবে না। ঠিক আছে স্যার, তাহলে আমি জজ সাহেবের বাড়ি থেকে আসতেছি। আর কালকে আমি গ্রামে যাব, আমাকে ছুটি দিতে হবে। ঠিক আছে সাগর, তুমি 1 মাসের জন্য গ্রামে যাও, তোমাকে 1 মাসের জন্য ছুটি দিলাম। সাগর চলে আসলো ওইখান থেকে জজ সাহেবের বাসায়। কলিং বেল দিতে জজ সাহেবের স্ত্রী এসে দরজা খুলে দিল। সাগরকে দেখিয়ে হাসি মুখে বলতে লাগলো, আরে সাগর, ভিতরে আসো। তুমি আসবে আমি তো ভাবতেই পারিনি। স্যার বাসায় আছে নাকি? হ্যাঁ, তোমার স্যার বাসায় আছে, ভিতরে আসো। সাগর চলে গেল ভিতরে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর জজ সাহেব আসলো। সাগরকে দেখিয়ে বলতে লাগলো, কি ব্যাপার সাগর, তুমি হঠাৎ এই সময় এখানে? স্যার, আপনার সাথে একটু জরুরি আলোচনা করতে চেয়েছিলাম। এটার জন্য আমি সোজা আপনার বাসায় এসেছি। হ্যাঁ বলো, কি বলবে? স্যার, নীলা এবং তার বান্ধবীদের যদি শাস্তি কমিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। আমি কথা দিচ্ছি তারা আর এরকম করবে না কখনো। সাগর, যেটা নির্ধারণ করা হয়ে গেছে ওইটা হবে শাস্তি ওদের। স্যার, আপনি চাইলে সব কিছু সম্ভব। প্লিজ আমার একটা অনুরোধ রাখেন। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছ তাহলে ওদের শাস্তি কমিয়ে 4 মাসের শাস্তি দিলাম শুধু। ধন্যবাদ স্যার। সাগর আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো ওইখান থেকে ক্যাম্পে। দেখতে দেখতে কেটে গেল 4টি মাস। আজকে নীলা এবং বাকি সবাইকে জেল থেকে বের করে দেওয়া হবে। সাগর সবাইকে নিয়ে চলে আসলো বাইরে।
সাগরকে উদ্দেশ্য করে সাদিয়া বলতে লাগলো, ধন্যবাদ স্যার আপনাকে আমাদের শাস্তি কমিয়ে আনার জন্য। ধন্যবাদ দিতে হবে না, এটা আমার কর্তব্য ছিল। আর নীলা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি জানি আপনি কি বলতে চাইবেন, চলেন যাওয়া যাক। সাগর নীলাকে নিয়ে চলে আসলো কাজী অফিসে। দুজনের বিয়ে হয়ে গেল। রাতে দুই পরিবার একসাথে বসে আছে। এমন সময় নীলার আব্বু বলতে লাগলো, সাগর, তোমাকে অনেক ধন্যবাদ আমার মেয়েকে বিয়ে করার জন্য। ধন্যবাদ দিতে হবে না, আমি আপনার মেয়েকে আগে থেকেই পছন্দ করতাম। আপনার মেয়েকে অনেক সাবধান করেছিলাম, কিন্তু সাবধান হয় নাই। সাগর আরও কিছুক্ষণ কথা বলে নীলাকে নিয়ে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে দুজন বসে আছে খাটের উপর। এমন সময় নীলা সাগরের পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, সাগর, আমার ভুলের জন্য আমি খুবই অনুতপ্ত, প্লিজ আমাকে মাফ করে দাও। ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম। এখন তো আমাদের বিয়ে হয়েছে, তুমি আমার কাছে মাফ না চাইলেও চলবে। তুমি আমার বুকের উপর ঘুমাবে এখন থেকে। এই বলে সাগর নীলাকে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ পর নীলা আর সাগর পরম সুখের সাগরে ভাসতে লাগলো। আজকের গল্পটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।